ঘৃণা করি আপনাকে রাহুল চৌধুরী, ঘৃণা করি চৌধুরী বাড়ির সবাইকে। রাহুল এবার রেগে যায়। হুমায়রার কাছে গিয়ে কোমর টেনে জড়িয়ে ধরে। তাকে কিছু বুঝতে না দিয়ে ঠোঁটে চুমু এঁকে দেয়। হুমায়রা হু হু করে কেঁদে ওঠে। এতে রাহুল বিরক্ত হয়ে আবার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। প্রায় 3 মিনিট পর ছেড়ে দিয়ে দূরে গিয়ে একটা চেয়ারে বসে। হুমায়রার দিকে তাকায়। হুমায়রা মেঝেতে বসে মাথার চুল খামচে ধরে হিচকি তুলে কেঁদে যাচ্ছে। রাহুল নিজের ঠোঁট মুছে বলে, সরি জান, ভালোভাবে না বুঝলে খারাপভাবে বোঝাতে হয়। আমি সত্যি সরি, তোমাকে এভাবে কষ্ট দিতে চাই না, কিন্তু তোমার গোলাপি ঠোঁট প্রতিটা রাতে আমার স্বপ্নে এসে জ্বালায়, তাই আজ সেটা নিজের করে নিয়েছি। শালা কুত্তা, হাদারাম, ছাগলের বাচ্চা। আর আর বাল, তোকে আমি দেখে নিব। আমার ঠোঁটে তোকে অভিশাপ দিলাম, কখনো বউ পাবি না, তোর বাচ্চা হবে না, বাচ্চা ন্যাংরা হবে, হারামি। সুন্দর হচ্ছে, বলতে থাকো। কতটা গালি দিতে পারো দাও। ওয়েট, আবারও শুরু থেকে দাও, আমি নোট করে নেই। নাও শুরু করো। 1 2 3 লেটস গো। হুমায়রা কান্না থামিয়ে দিয়ে ফ্যাল চোখে রাহুলের দিকে তাকিয়ে থাকে। সে বোঝার চেষ্টা করে সে পাগল নাকি রাহুল পাগল। সে যে কান্না করছে সেটা রাহুল কানেও তুলছে না, নিজের মতো করে কথা বলছে। হুমায়রা মনে মনে অকথ্য ভাষায় গালি দেয় রাহুলকে। নিছকই ভদ্র মেয়ে দেখে মুখের ওপর কথা বলতে পারছে না। হুমায়রাকে চুপ থাকতে দেখে রাহুল বলে, এই চুপ আছো কেন? কথা বলো। আমি কিছু মনে করবো না, সত্যি। আমি যে অন্যায় করেছি তার জন্য গালি কম হচ্ছে, তোমার গালি শুনতেও ভালো লাগছে। আরও গালি দাও। দরজা খুলতে বলুন, আমি বাসায় যাব। আপনার মতো অভদ্র অসভ্য ছেলের সাথে থাকার ইচ্ছে আমার নেই। আজ যা করলেন তার শোধ আমি তুলব। খুব বেশি করছো কিন্তু। কি করবে? হ্যাঁ, ওইটা আরও আদর করি দেখি আমিও। তুমি কি করতে পারো সেটাই আমি দেখব। খুব তো বলো, আমাকে ছুঁয়ে দেখো কি করি। নাও, তোমার সামনে আছে, কি করতে পারো করো। রাহুল তেড়ে আসে হুমায়রার দিকে। হুমায়রার পিঠ বেড়ে হাতটা কাঁধ পর্যন্ত নিয়ে যায়। মুখটা এগিয়ে যেই কিস করতে যাবে তখন ব্যথায় চেঁচিয়ে ওঠে। তাড়াতাড়ি করে হুমায়রাকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। ছলো ছলো চোখ নিয়ে হুমায়রার দিকে তাকায়। হুমায়রার হাতে ছোট্ট একটা চাকু, সেটা দিয়ে তার বাহুতে আঘাত করেছে। হুমায়রা দাঁতে দাঁত চেপে বলে, তখন কিছু বলি নাই, তার মানে এই না যে কিছু বলবো না। আমাকে সহজ সরল মেয়ে মনে করে ভুল করছেন রাহুল চৌধুরী। আমাকে চিনতে হলে অনেক সাধনার দরকার। আপনার মতো কম বুদ্ধির মানুষ আমাকে বুঝবে না। এবার থেকে দেখে শুনে লাগতে আসেন, কেমন? বাই। লাইব্রেরির দরজা খুলে রাহুলের বন্ধুরা প্রবেশ করে। রাহুলকে রক্তাক্ত অবস্থায় দেখে অস্থির হয়ে ওঠে। হুমায়রা চাকুটা প্যান্টের পকেটে রেখে সেখান থেকে বেরিয়ে যায়। ক্যালেন্ডারের একটা একটা করে পাতা উল্টাতে উল্টাতে 6টা পাতা উল্টানো হয়ে গিয়েছে। এর মাঝে কেটে গিয়েছে 6টা মাস। সবকিছু আগের মতো নেই আর। বদলে গিয়েছে রাহুল আর হুমায়রার সম্পর্ক। সঙ্গে ফিহা আর হুমায়রার সম্পর্ক ঠিক আগের মতো হয়েছে। সফলতা পাচ্ছে হুমায়রার বিজনেসে। নানার অভিমান ভাঙিয়ে জমি পেয়েছে, আর সেখানে কারখানা গড়ে তোলার জন্য তোড়জোড় চলছে। হুমায়রা বর্তমান নিজের কাজে ব্যস্ত থাকে। সিনহাপুর ফাইনাল এক্সাম শেষ হয়েছে। ও এখন মাস্টার্সে ভর্তি হয়েছে। ওই মাইয়া শোন, ওই সেমরি তোরে ডাকতাছি, আয় এইদিকে আয়। হুমায়রা পিছু ফিরে তাকায়। সে মাত্র এবারের রাস্তা থেকে বেরিয়েছে। সকাল সকাল হাঁটাহাঁটি করতে তার বেশ ভালো লাগে। সে কারণে খুব ভোরে বাড়ি থেকে বেরিয়েছিল। হাঁটতে হাঁটতে 1 ঘন্টার পথ হেঁটেছে তা বুঝতেই পারে নাই। রাহুলদের বাড়ি পেরিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিল, তখনই পেছন থেকে ডাক দেয় রোজিনা চৌধুরী। হুমায়রা সেদিকে এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে বুড়ি? হঠাৎ এই যুবতীকে ডাকার কারণ কি? আমার সাথে জগিংয়ে যাওয়ার শখ হয়েছে নাকি? কিন্তু বুড়ি মুখ চাইলেই তো জগিং করা যায় না। চুপ কর বেয়াদব মেয়ে, এখানে বস দেখি, তোর সাথে আমার কথা আছে। বড় বৌমা, আমাকে ধরে ধরে বসার জায়গায় নিয়ে যাও তো। ও মা, 6 মাস আগে যে নিজেকে বাড়ির কর্ত্রী বলে পরিচয় দিচ্ছিল সে অচল হয়ে গেছে। আহারে, থাক, সমস্যা নেই বুড়ি, মুখটা তো আর অচল হয়নি। রোজিনা চৌধুরী রেগে যায়। হাত উঁচিয়ে চড় দিতে যাবে তখন হুমায়রা হাতটা ধরে বলে, না, বুড়ির গায়ে জোর আছে দেখছি, মুখের সাথে সাথে হাতও চলে। থাক, গতরের জোর দেখাতে হবে না, মুখের বুলি আওড়ান। শুনি কি জন্য ডাকলেন? মালিহা চৌধুরী মুখে হাত দিয়ে হেসে ওঠে। মেয়েটা পারেও বটে। বিড়বিড় করে বলে, এই মেয়েকে বাড়ির বউ করে আনতে পারলে আম্মা সোজা হবে। সব সময় যে মুখটা চলে সেটা আর চালাতে পারবে না। এই মেয়ের সাহস আছে বলতে হয়। দেখতে হবে মানুষটাকে।
হুমায়রা চোখ টিপ দিয়ে কথাটা বলে। মালিহা থতমত খেয়ে যায়। মেয়েটা তার কথা শুনতে পেয়েছে ভেবেই জিভে কামড় দেয়। রোজিনা চৌধুরী একটা বেঞ্চে বসে হুমায়রার দিকে তাকিয়ে বলে, শুনবে, আমার রাহু নাতির থেকে দূরে থাকবে। আমার নজরে তোরা দুজন বেশ আসিস, যখন দেখি তখনই চিপকাই আসিস। আমার নাতি বড় লোক দেখে ফাঁসানোর ধানটা আটকাইছিস। মালিহা থতমত খেয়ে যায়। শাশুড়ি এসব কি বলছে? ছেলের প্রেম না হতেই বেচতে দিচ্ছে? উনি তাড়াহুড়া করে বলেন, আম্মা কিসব বলছেন? কই দেখলেন? হুমায়রা তো আমাদের রাহুলের আশেপাশে আসে না। হুমায়রা মা, তুমি যাও, কিছু মনে করো না। বয়স্ক মহিলা, বুঝতে ভুল হয়েছে। তুমি চুপ করো বড় বউ, আমার কথা ভুল হইতেই পারে না। শোন মেয়ে, আর কখনো আমাদের বাড়ির সীমানায় তোরে যেন না দেখি। আমার রাহু ভাইয়ের থেকে দূরে থাকবে। বলেছিলাম বুড়ি, নিজের বাড়ির পুরুষদের সামলায় রাখতে। আপনার বাড়ির পুরুষ মাইয়া মানুষের পেছনে দৌড়ায়, মেয়েরা আসে না। আমাকে কি ভেবেছেন? হ্যাঁ, নিজের রাহু নাতি ভাই রে বাড়িতে গরুর সাথে বাঁধিয়ে রাখেন। আমি আসি না, বরং আপনাদের রাহুল আমার পিছে দৌড়ায়। হুমায়রা ফুঁসতে ফুঁসতে কথাটা বলে। সে নাকি টাকা লোভে রাহুলকে হাত করতে চাচ্ছে। এটা শুনেই তো তার মাথায় রক্ত চড়ে যায়। মালিহা চৌধুরী বোকার মতো কথা শোনে, তারপর ভাবে এই বিষয়ে রাহুলের সাথে কথা বলা দরকার। কোলবালিশ জড়িয়ে আরাম করে ঘুমোচ্ছে রাহুল। হঠাৎ গায়ে পানি পড়ায় লাফিয়ে বিছানা থেকে নামে সে। ভয়ে বুকে থুথু দেয়। সামনে মাকে দেখে জোরে জোরে শ্বাস নেয়। রাহুল অভিমানী গলায় বলে ওঠে, মামুনি, তুমি গ্রামের টিপিক্যাল মা হয়ে যাচ্ছ। এইভাবে বাচ্চা ছেলেকে কেউ ঘুম থেকে তোলে? ইস দেখো, আমার গা ভিজে গেল, সাথে বিছানাটা ভিজে গিয়েছে। মরার মতো ঘুমাতে কে বলেছে তোকে? সকাল 7টা বাজে আর তুই এখনো ঘুমিয়ে আছিস। তো চাচ্চুর ডাক পড়েছে, ওঠ। আজকে কোনো এক এমপির সাথে দেখা করতে যাবে তোকে নিয়ে। আর কয়টা দিক সামলাবো? একদিকে বাবার বিজনেস আর একদিকে চাচ্চুর রাজনীতি, আর বাকি রইল আমার না হওয়া গার্লফ্রেন্ড। তাকে পটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আমাকে। তার মানে আমার সন্দেহ সঠিক। বাবা, তুই হুমায়রাকে পছন্দ করিস, তাই না? কিন্তু দুঃখের বিষয়, সে তোকে পাত্তা দেয় না নিশ্চয়ই। রাহুল ঠোঁট উল্টায়, কান্না করার মতো অ্যাক্টিং করে। মালিহা চৌধুরী ছেলের মাথায় একটা থাপ্পড় দিয়ে হতাশ কণ্ঠে বলে, মাস্টার শেষ করেছিস তুই, এখন একটা বিয়ে করা উচিত তোর। যত কম বয়সে বিয়ে করবি ততই ভালো। তোর চেয়ে ছোট ছোট ছেলেরা বিয়ে করে বাচ্চার বাবা হয়েছে, আর তুই? কি বলবা ক্লিয়ার করে বলো তো? হঠাৎ বিয়ে নিয়ে পড়লে কেন? বাবাই কি কিছু বলেছে নাকি? আর মামুনি শোনো, এসব বিয়ের সাথে এখন না। তোমার বৌমা রাজি হয় না এখনো। তোর দাদি হুমায়রাকে পছন্দ করে না। শুধু তোর দাদি না, আমরা কেউ তাকে পছন্দ করি না। আমি যে একটু করি, কিন্তু মেয়েটা বাঁচান সবসময় আমাদের অপমান করার ধান্দায় থাকে। উফ মামুনি, তুমিও না প্লিজ। হুমায়রাকে সামলানোর দায়িত্ব আমার, ওর কথা ধরো না কেউ। মেয়ে মানুষ একটু বেশি কথা বলে। এসব ছাড়ো, আজ কি নতুন কিছু হয়েছে যার জন্য আমার সাদের ঘুম ভাঙালে? কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সকল ঘটনা বলে রাহুলকে। রাহুল সব শুনে নাক কুঁচকে ফেলে। হুমায়রা আর রোজিনা চৌধুরীকে নিয়ে সে বড়ই বিপদে আছে। কাউকে নিজের মতো করে নিতে পারছে না। রাহুল অসহায় কণ্ঠে বলে, আর কত কি দেখতে হবে আল্লাহ জানে। মামুনি, এখন তো হুমায়রার সামলে গেলে আমাকে বলবে কি রাহুল চৌধুরী ছেড়ে দেওয়া গরুর মতো মেয়েদের পিছনে ছুটেছেন কেন? আপনার দাদি তো সব দোষ আমার দিচ্ছে। না মামুনি, আর পারছি না সহ্য করতে, আমাকে এবার একটা বিয়ে দাও। বাবা, তুই সত্যি বিয়ে করবি? দূর মামুনি, এসব রাখো এখন। বলো, হুমায়রা তাকে বাড়ির বউ করলে তুমি কি কষ্ট পাবে? মেয়েটাকে ভালোবাসি একটু বেশি, সাথে তার ইগনোরের জন্য বেশি জেদ হয়ে গিয়েছে। না না, এসব বলিস না বাবা। তুই যাকে ভালোবাসা বলছিস তা কিন্তু ভালোবাসা নয়, কারণ ভালোবাসায় কোনো জেদ থাকে না। আজ বুঝলাম এর কারণে মেয়েটা তোকে পাত্তা দিচ্ছে না। ভালোবাসার জেদ রাখতে নেই, সুন্দরভাবে বোঝাতে হয়, অনুভব করাতে হয়। ভালোবাসা জেদ করার না, ভালোবাসা আগলে রাখার, যত্ন করার, মনের মাঝে গড়ে তোলার জিনিস। তুমি বলতে চাচ্ছ হুমায়রার জন্য আমার মনে ভালোবাসা নেই, যা আছে তা ওকে পাওয়ার জেদ, তাই তো? তাহলে বলো, কি করলে বিশ্বাস হবে যে হুমায়রাকে আমি সত্যি ভালোবাসি? মালিহা চৌধুরী রাহুলকে বেশ কিছু প্রশ্ন করে। তারপর তিনি বুঝে নেয় ছেলের মনে ভালোবাসা কম, জেদ বেশি। তিনি হালকা হেসে বেশ কিছু পরামর্শ দেয়। রাহুল মামুনির গাল টেনে দিয়ে বলে, লাভ ইউ মামুনি, তোমাকে কিউট একটা বৌমা গিফট করবো একদিন। দোয়া করো সেই কিউটি যেন তোমার ছেলেকে একটু দয়া দেখায়। 2 দিন পর হুমায়রা দেখা পাবে, তাও এই অবস্থায় কল্পনা ছিল না রাহুলের। চোখের সামনে একটা ছেলেকে চুমু দিতে দেখছে সে। রাহুল চোখ পিটপিট করে আবারও তাকায়। না, সে ভুল দেখছে না। এবার ছেলেটা হুমায়রার 2 গালে হাত রেখে কপালে চুমু দেয়। হুমায়রা লজ্জায় 2 হাত দিয়ে মুখটা আড়াল করে নেয়। রাহুল ছেলেটার মুখ দেখতে পারছে না।
শুধু বুঝতে পারছে কোনো একটা ছেলে আছে হুমায়রার সামনে। হুমায়রা এবার ছেলেটার বুকে মাথা রেখে গলায় একটা চুমু দেয়। তারপর ছেলেটা হুমায়রার থেকে বিদায় নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়ায়। ড্রাইভার দরজা খুলে দিলে ছেলেটা তাতে উঠে চলে যায়। রাহুল শত চেষ্টা করেও ছেলেটার মুখ দেখতে পায় না। হুমায়রা নিজের ঠোঁটে লিপস্টিক মুছতে মুছতে রাস্তার দিকে এগিয়ে যাচ্ছিল। রাহুলকে দেখে চমকে যাওয়ার মতো করে বলে, আপনি আপনি এখানে কি করছেন ভাইয়া? আপনার সাথে আর কেউ এসছে নাকি? কই দেখি, আপনার আশেপাশে কাউকে দেখছি না তো। রাত 11টা বাজে। এই নদীর ধারে সবাই তো কাউকে না কাউকে নিয়ে আসে, তাহলে আপনি একা কেন? তোমার মতো সবাই না যে, তা আমার প্রপোজ অ্যাকসেপ্ট না করার এই কারণ ছিল বুঝি। থাক, বারবার ঠোঁট ডলতে হবে না, যা বোঝার তা বোঝা শেষ। আমাকে আগে বললেই হতো, কুত্তার মতো তোমার পিছনে পড়ে থাকতাম না। দিদি দেখুন, আপনি ভুল বুঝছেন। উনি না মানে, ও তো আমার ফ্রেন্ড ছিল। আপনি অযথা ভুল বুঝছেন। বললেন না তো এত রাতে এখানে কি করছেন? কারোর সাথে দেখা করতে এসছেন নাকি? আমি আশাতে বুঝি খুব সমস্যা হলো তোমার? আহা, রাতে শত তারার নিচে দাঁড়িয়ে ভালোবাসার মানুষটার সাথে সময় কাটানোর মতো সুন্দর মুহূর্ত আর পাওয়া যায় বুঝি? তা বয়ফ্রেন্ড কি করে? আমার চেয়ে ভালো বুঝি? আমি কাউকে কারোর সাথে তুলনা করি না, তবে এটা বলতে পারি একটু আগে আমার সাথে যে ছিল সে আপনি কেন, আমার চেয়েও সে সুন্দর। তাকে দেখলে নিজেকে পাগল পাগল মনে হয়, হিংসে হয় কেন এত সুন্দর সে। তাহলে সুন্দরের প্রেমে পড়েছ? বাহ, ভালো তো। সব মেয়েরাই খারাপ। এত বছর থেকে ভালোবেসে আসছি, পাত্তা পেলাম না। আর কোন শালায় মাঝখানে আসলো তা বুঝতেও পারলাম না। হায় রে কপাল আমার, এই কপাল রাখার থেকে বিক্রি করা ভালো। এত এত মেয়েদের টেস্ট করতে গিয়েছিলেন কেন? মানে? এই যে আপনি বললেন সব মেয়েরা এক, তো সব মেয়ের কাছে গিয়েছিলেন কেন? এক মেয়েতে আসক্ত থাকলেই পারতেন। রাহুল রেগে যায়। রাগ করার কারণেই কপালের রগ ফুলে উঠেছে তার। রেগে হাত মুষ্টি করে নিয়েছে ইতিমধ্যেই। হুমায়রা রাহুলের দিকে মায়াভরা দৃষ্টিতে তাকায়। তাতেই রাহুল ফেপে উঠে ধমক দিয়ে বলে, এই চোখ নামা বলছি। তাকাবি না একদম আমার দিকে। এই মায়া দিয়েই তো আমাকে পাগল করেছিস। আর কি চাস তুই? এই মায়া আমাকে দেখাতে আসবে না। দূরে যা, আমার থেকে দূরে যা। হুমায়রা ভয় পেয়ে কেঁদে দেয়। আশেপাশের মানুষ তাদের দিকে তাকায়, অবাক হয়। কেউ কেউ ঝামেলা হয়েছে দেখে এগিয়ে আসে। রাহুল নিজেকে শান্ত করে, বুঝতে পারে সে একটু জোরেই কথাটা বলেছে, যার কারণে হুমায়রার মতো মেয়েটা কেঁদে দিয়েছে ভয়ে। রাহুল ফোনটা বের করে একজনের কাছে ফোন দেয়। কিছুক্ষণের মধ্যে সেখানে একটা গাড়ি আসে। রাহুল হুমায়রাকে পাজা কোলা করে কোলে তুলে নেয়। হুমায়রা তখনও কেঁদেই যাচ্ছিল। রাহুল গাড়িতে এনে ডোর লক করে দেয়। হুমায়রাকে বুকে জড়িয়ে নেয়, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, সরি মিস, বিছুটি পাতা। মেজাজ খারাপ হয়ে গিয়েছিল, সে কারণে একটু জোরে ধমক দিয়েছি। তাই বলে এমন ফ্যাস ফ্যাস করে কাঁদতে হবে তোমাকে? ছি, কি বিচ্ছিরি লাগছে তোমাকে। এই দেখি কান্না থামাও। আপনি অনেক খারাপ, অনেক অনেক। আমাকে কাঁদিয়েছেন আপনি। হনুমান বেয়াদব বাদর। আম্মুকে বলে দিব আপনি আমাকে ধমক দিয়েছেন। এখন পর্যন্ত আমাকে কেউ বকা দেয়নি, শুধু আপনি ছাড়া। ইস, বলে কি? আমার দাদি চাচ্চু তো তোমাকে কত বকা দেয়, কথা শোনায়, তখন এই কান্না কোথায় থাকে? সামান্য আমি ধমক দিয়েছি তাতেই এই অবস্থা? বিয়ের পর জামাই তোমাকে সামলাতে হাঁপিয়ে উঠবে। ওই তো একই কথা। চৌধুরী বাড়ির মানুষ ছাড়া কেউ কখনো আমাকে বকা দেয়নি। সবাই কত আদর করে, যত্ন নেয়। চৌধুরী বাড়ি হেইটিউ হেইটিউ। সামান্য ধমকে কেঁদে দিও না মেয়ে। অল্প আঘাতে বেশিরভাগ তারাই ভেঙে যায়, যারা জীবন সম্পর্কে জানে না, বোঝে না। জীবন এত সহজ না। দেখি আমার দিকে তাকাও, মুখটা লাল হয়ে গিয়েছে। আর কাঁদে না পিচ্ছি। আমার গাল থেকে হাত সরান। জুতা মেরে গরুদান করতে আসছে। আমাকে ধমক দিয়েছে। আমার জামাই আমাকে কিভাবে সামলাবে সেটা আপনার না ভাবলেও চলবে। আমাকে তো আর আপনি সামলাবেন না, যে সেই চিন্তা আপনার। হুমায়রা নাক টেনে কথাটা বলে। সে এর আগে এমন ধমক খায়নি। আজ সত্যিই ভয় পেয়ে গিয়েছিল সে। এর আগে কখনো রাহুলের সামনে কাঁদে নাই, আর আজ একটা ধমক খেয়ে বুকে পড়ে কাঁদছে। হুমায়রার কথায় রাহুল নিজের ঠোঁট কামড়ে ধরে। সে মেয়েটাকে বুঝতে পারছে না। মেয়েটার কথায় মনে হচ্ছে মেয়েটা চাচ্ছে সে যেন তাকে সামলানোর দায়িত্ব নাই, কিন্তু এত কিছু চোখের সামনে যা দেখছে সেসব। রাহুল ঠোঁট কামড়ে বলে, দেখি, বুক থেকে মাথা তোলো। এটা আমার বউয়ের জন্য। তার জন্য এত বছর থেকে যত্ন করে রেখেছি। সেখানে হুট করে তুমি এসে জায়গা দখল করবে,
সে তো সেটা মানবে না। আমি চেয়েছি নাকি? অযথা ছাড়ুন আমাকে। আমি জড়িয়ে ধরে আছি নাকি আপনি? হ্যাঁ, অসভ্য ছেলে, আমাকে জড়িয়ে ধরার সাহস কই পেলেন আপনি?